আসলে প্রথম প্রশ্ন কামাল ভাইয়ের কাছেই আসতে চাই। কামাল ভাই, প্রশ্নটার একটু ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা সহ আপনাকে প্রশ্ন করি। আওয়ামী লীগ নেত্রী শাম্মী হকের বাসায় চাঁদাবাজির ঘটনায় যে গ্রেফতারকৃত ব্যক্তি তিনি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার নাম বলছেন। মানে আমি পুরো প্রেক্ষাপটটা এই কারণে বলতেছিলাম যে কামাল ভাই, আপনি তো সব কিছু খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। আমরা এখন কাকে বিশ্বাস করব? মনে করেন যদি কয়েকজন উপদেষ্টার নামে কিছু দুর্নীতির অভিযোগ থাকে, তারা যদি দুর্নীতি করেন সেটা একটা অবস্থা, কিন্তু সরকারের ভিতরে যদি আরেকটা সরকার, ক্ষমতার কেন্দ্র, ডিজিএফআই এজেন্সি, যেটা যার নিয়ন্ত্রণ করার কথা তাকে নিয়ন্ত্রণ না করে অন্যদেরকে এটা গ্রুপ করে, সেইটাকে আপনি কি বলবেন? সরকার প্রধানকেও আপনি এইভাবে কিভাবে দেখেন? মানে এখানে আরেকটা ছোট কথা আমি একটু বলে রাখি, জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলছেন যে এই যে ইশাককে মেয়র হতে না দেওয়া, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। আসিফ নজরুল এই কথাটা আমার কাছে পুরোপুরি উল্টো কথা বলেছেন। তিনি বলেছেন যে হাসান আরিফ শাহাদাতের ক্ষেত্রে এটা দেখেন নাই, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া দেখেছেন, কিন্তু আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলেছেন এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। প্লাস ওই যে এজাজ সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে উত্তর ঢাকায়, সেইটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং সেইটা তিনি জানতেন না অনেক ক্ষেত্রে। তো এই পুরোটা ক্ষেত্রে কি এটা মনে হচ্ছে যে ছাত্র প্রতিনিধি যারা আছেন বা সরকারের ভিতরে সরকার, ইউনূস সাহেব একটা বিভাজনের রাজনীতি করতেছেন এবং একটা মানে মানে আমি কি বলবো আমি জানি না। সরি এত লম্বা প্রশ্ন করার জন্য, কিন্তু প্রেক্ষাপটটা একটু আপনাকে বললাম কামাল ভাই, আপনি এটা নিয়ে বললে আমরা একটু হাদির কাছেও এটা শুনবো। জি কামাল ভাই, আপনি প্রথম যে কথাটা বললেন, একটা কথা বললেন এখানে আর কি, আমরা আসলে কাকে বিশ্বাস করব? আমি একজন সাংবাদিক হিসেবে আপনাকে বলবো, আমি আসলে কাউকে বিশ্বাস করব না, আমি সবাইকে সন্দেহ করব। একজন সাংবাদিক হিসেবে আমার কাজই হচ্ছে যারা ক্ষমতায় আছেন তাদেরকে সন্দেহ করা, এবং সেই সন্দেহটা মানে দূর করার দায়িত্ব তাদের। এবং সেই সন্দেহটা আমাদের এখানে ঠিকঠাক মতো করা হচ্ছে না বলেই তারা কিন্তু একটার পর একটা ভুল করে যাচ্ছেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যেটা বলেছেন, আমি মানে সব তো আমার একসঙ্গে মনে থাকবে না, আমি যেগুলো মনে আছে এগুলি বলি। উনি যেটা বলেছেন এজাজের এই নিয়োগটা উনি জানতেনই না। উনি তো চিঠি লিখেছেন আপনার কি বলে জনপ্রশাসন সচিবকে নিজে হাতে লিখেছেন, এই যে উনি জানেন উনি খুব একটা যোগ্য লোক, তো উনি আবার জানতেন না কিভাবে বলেন? উনি তো ব্যক্তিগত প্যাডে চিঠি লিখেছেন, উনি নিজে সিগনেচার করেছেন। কারণ আমি একটু ছোট করে বলি, আমি একটু ছোট করে বলি, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বুঝিয়েছেন যে উপদেষ্টা পরিষদ তাকে এই চিঠিটি তাকে লিখতে, মানে এখন উনি ছোট মানুষ বা আমি ছোট বড় মানে বয়সের কারণে আমি বলতেছি না, সরি এটা আমার বলা উচিত হয় নাই। উনি যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তটা তাকে বাস্তবায়ন করতে বলা হয়েছে, সেই জন্য উনি চিঠি দিয়ে এটা কাজটা করছেন, এটা আমি বুঝছি উনার কথায়। এটা কখন হয়? সাংবাদিক করছে এটা হয়? উপদেষ্টা পরিষদ কখনো একজন লোককে বলবে তুমি চিঠি লেখো? উপদেষ্টা পরিষদ মিটিং করে তারাই তো সিদ্ধান্ত দিয়ে দিবে। এটা কি হয় নাকি? আমরা তো ভাই কিছু কিছু জানি, কিছু কিছু তো বুঝি সিস্টেমটা। ওকে, তো ওনারা তো সিদ্ধান্ত দিয়ে দিবেন। এখানেও কি এরকম হয়েছে যে উপদেষ্টা পরিষদ তাকে বলেছে ওকে শপথ দিতে দিও না? তাহলে ওখানে হাইকোর্ট যে রায়টা দিল, ওই রায়টা কি ছিল? হাইকোর্ট কি বুঝে না কি করতে হবে? এবং ওনারা কি বুঝেন না হাইকোর্টের রায় তাদের মান্য করতে হবে? দেখেন এগুলো নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, অনেক পানি ঘোলা অনেকে করেছেন। ইশাক সাহেব তার রাজনীতি করেছেন, বিএনপি তার রাজনীতি করেছেন, সবাই করেছেন। তো ওনাদের সমস্যাটা কি? শাহাদাত সাহেবের যে কারণে হয়েছে ঠিক একই কারণে ইশাক সাহেবের হলো না কেন? একই তো কারণ, একই জিনিস, তো একই বিষয়, একই জিনিস। সমস্যাটা কোথায়? এই পুরো বিষয়টা হলো পলিটিক্যাল। তার মানে এই গভর্নমেন্টটা এই ঘটনাগুলি নিয়ে যেরকম আচরণ করেছে, এটা হলো পলিটিক্যাল আচরণ করেছে। বিতর্কটা ওনারা ইনভাইট করেছেন, যে আমাদেরকে বিতর্ক ধরে না কেন? ওই ইনভাইটেশনের বিতর্ক তাদের কাছে আসছে। কথাগুলি সিম্পল। দেখেন ডিজিএফআই যে কথাটা বলা হয়েছে, ডিজিএফআই সেটা আপনি যে বলেছেন, এটা তো আসলে সরকার প্রধানের হাতে। এখন সরকার প্রধান যদি মনে করে যে ডিজিএফআই আমার কথা শুনছে না, উনি ডিজিএফআই আগা 5 তলা চেঞ্জ করলেই পারেন, করেন না কেন? এইগুলি আসলে কিছু না। আমি বলি আপনাকে, ওনারা যেগুলি বলে না এ করতে দেয় না ও করতে দেয় না, আসলে এই গভর্নমেন্টকে আমি মনে করি একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে গত বছর, এই গভর্নমেন্টের উপর তখন আপনি ধরুন 8 তারিখ তারা ক্ষমতায় আসলো, 8 তারিখে যদি আপনি দেশের মানুষকে জিজ্ঞাসা করতেন এই গভর্নমেন্টের উপর আপনার সাপোর্টটা কেমন আছে, আমার মনে হয় না যে আওয়ামী লীগের 2-1 পান্ডা ছাড়া আর কেউ বলতো যে এই গভর্নমেন্টকে আমি সাপোর্ট করি না। কেউ বলতো না। এত সমর্থন নিয়ে বাংলাদেশের ইতিহাসে আর কোনো গভর্নমেন্ট আসে নাই। এবং এখন পর্যন্ত আজকে 1 বছর হয়ে গেছে, এই 1 বছরে আপনি কোন একটা পলিটিক্যাল পার্টিকে দেখতে পাবেন না যা নাকি অফিসিয়ালি এই গভর্নমেন্টের উপর অনাস্থা দিয়েছে, পাবেন না। মানে এত সাপোর্ট অন্য কোনো গভর্নমেন্ট পায় নাই বাংলাদেশে।
সেরকম একটা গভর্নমেন্ট এত সাপোর্ট দেয়া করলোটা কি, করছেটা কি, এটা আপনি বলেন। তারা কি আগের গভর্নমেন্টের যে খুব ভালো চালাতে পারছে? কোন দিক দিয়ে পারছে? উত্তরের যে সিটি কর্পোরেশনের নিয়োগটা থাকে, আমি সিম্পল একটা কোশ্চেন করতে চাই, আমি একটা সাধারণ মানুষ, আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে এজাজ সাহেবের একটা সিটি কর্পোরেশন চালানোর মতো তার সিভিতে কি লিখতে পারবেন উনি যে আমার এই ধরনের অভিজ্ঞতা আছে? কিন্তু কাউলা এখানে একটা এনজিও চালিয়েছেন পরিবেশ বিষয়ক এবং আরেকজন উপদেষ্টার কাজিন, এই তো তার যোগ্যতা। কিন্তু কামাল ভাই, আমি আপনাকে একটু এখানে প্রশ্ন করতে চাই, আমরা যারা সিটি কর্পোরেশনের মেয়র যাদেরকে দেখেছি তাদের কি যোগ্যতা কোথায় ছিল 2-4টা চুরি বাটপারি করা ছাড়া? শুনেন, সিটি কর্পোরেশন আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি তাদের কোনো যোগ্যতা ছিল না, আমি ধরে নিচ্ছি। সাহেব ধরেন অথবা আতিক সাহেব ধরেন, ধরে নিচ্ছি চোর বাটপার সব ঠিক আছে, কিন্তু তারপরেও তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসছে। সিস্টেমটা কি? জনগণের ভোট নিয়ে আসছে অথবা ভোটের নামে নাটক করে আসছে, যাই হোক একটা সিস্টেমে তো আসছে। উনি আসছেন কিসের মাধ্যমে? এটা বুঝান না রে ভাই, উনি কিসের মাধ্যমে আসছে? উপদেষ্টা পরিষদ ঠিক করছে, সজীব ভুঁইয়ার চিঠির মাধ্যমে আসছে। ওকে, আসতে পারে, আমার কোনো সমস্যা নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার চিঠির মাধ্যমে আসছে। তখন আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জিজ্ঞাসা করবো যে এত লোক থাকতে আপনি ওনাকে নির্বাচন করলেন কোন যোগ্যতায়, কি দেখে? আপনার সঙ্গে তার খাতির আছে? সে আপনার দস্ত লাগে? ব্যাপারটা কি বুঝান আমারে ভাই, আমি কি বুঝতে চাইতে পারবো না? কিন্তু কামাল ভাই ব্যাখ্যা পাচ্ছেন না কোন নেই। কিন্তু কামাল ভাই, যদি এখন ডক্টর ইউনূস আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে বলেন যে আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নিছি, তুমি এজাজকে নিয়োগ দিবা, ও রেজওয়ানার ভাই, ওকে নিয়োগ দাও, ওকে একটা চিঠি দিয়ে নিয়োগ দাও, তা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া কি করবে? সেক্ষেত্রে আমি ডক্টর ইউনূসকে এই কথা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বলুক, বলছে তো আমাকে কালকে অনুষ্ঠানে অন রেকর্ড বলছে। সে বলছে যে বলে থাকে অন রেকর্ড বলছে, যদি আপনাকে অন রেকর্ড বলে থাকে, তাহলে আমি অন রেকর্ড ডক্টর ইউনূসকে প্রশ্ন করতেছি, হ্যাঁ আপনি কেন তাকে নিয়োগ দিলেন? আমাকে বুঝান ভাই, বুঝতে চাই। আপনি যে আমার দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে একজন লোককে বসাই দিলেন যার নামে হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাকে আমার কেন বসালেন? কোন যোগ্যতায় বসালেন? আমি আপনাকে প্রশ্ন করতে চাই। ডক্টর ইউনূস তো প্রশ্নের ঊর্ধ্বে না, অফকোর্স পৃথিবীর কেউ প্রশ্নের ঊর্ধ্বে না। আমি প্রশ্ন করতে চাই একজন নাগরিক হিসেবে, এই প্রশ্নের জবাব যদি না দিতে পারেন তাহলে আমি ভাববো উনিও দুর্নীতি করছেন। আমি কামাল ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, এইটা কিন্তু সত্যি কথা, আপনি মাঝে মাঝে যেহেতু আপনি অনেক জনপ্রিয় মুখ, আপনার কথায় শব্দ চয়নে অনেক সময় মনে হয় যে আপনি আওয়ামী লীগকে এই সরকারের থেকে ভালো বলতেছেন, আওয়ামী লীগ আপনার দ্বারা বেনিফিটেড হতেছে, এইটাও মনে হয়, এবং আপনি হাদিকে শুনেছেন। আমার কোনো প্রশ্ন এই পর্যায়ে নাই, আপনি যদি এটাকে একটু অ্যাড্রেস করেন। সরি, দেখেন আমি বলি আপনাকে, জি আমি কিন্তু মানে এখানে হাদি যে কমপ্লেনগুলো আমার বিষয়ে তুলেছেন আমি খুব খুশি হয়েছি এই কারণে এই প্রশ্নগুলোর আমি আসলে জবাব দিতেই চাই, কিন্তু দেওয়ার সুযোগ পাই না। মনে করুন আমি যদি হুট করে বলি, বলবো যে ভাই তোমার তো কেউ জিজ্ঞাসা করে না, তুমি এটা বলো কেন? তো এটা দেখি ঝামেলা, তো প্রশ্নগুলির উত্তর দেওয়া আসলে দরকার। আমি একটা করে বলি, প্রথমত বলি, শেষ থেকে বলি যে এই সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার ভালো, এটা আমি কখনো উচ্চারণ করিনি এবং ঘুণাক্ষরে চিন্তাও করি না। আমি চিন্তাও করি না, এটা আমার চিন্তার বাইরে। কারণ এই সরকার খারাপ কিছু করলে আমরা বলতে পারতেছি। আমি ডক্টর ইউনূসের কোনো একটা কাজ পছন্দ না হলে আমরা বলতে পারতেছি। হাসিনা সরকারের সময় আমরা সরাসরি বলতে পারতাম না, আমিও বলতে পারতাম না, আমি অনেক কিছু বলছি। আমি হাসিনা গভর্নমেন্টের বিরুদ্ধে, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে, বিভিন্ন কাজের বিরুদ্ধে অনেক কিছু বলছি, কিন্তু এখন যেভাবে সরাসরি বলি, এতটা সরাসরি বলতে পারতাম না কারণ আমার কিন্তু কেউ থ্রেট দেয় নাই। আমি আবার বলি আপনাকে, আমার হাসিনা সরকারের আমলেও কেউ কখনো থ্রেট দেয় নাই, এই সরকারের আমলেও আমার কখনো কেউ থ্রেট দেয় নাই। আমি বলেন যে দেয় না, আমাকে বলে হাসিনা সরকার আমলে থ্রেট দেয় নাই, তার মানে তুমি তলে তলে আওয়ামী লীগ আসিলা, তাহলে তো এই সরকারের আমলে তো আমার কেউ থ্রেট দেয় নাই, তাহলে আমি তলে তলে এর সঙ্গে আসি না। কামাল ভাই, আমি একটু যোগ করি, হাসিনা সরকার আমলে এটা ভয়াবহ ছিল, কারণ আমি যেহেতু এই বিজনেসে আসি, মানে সরি এই চাকরিতে আসি 28-29 বছর ধরে, আমি কিন্তু খেয়াল করি। কামাল ভাই আপনি দেখেন, এখন কিন্তু যে কোনো টেলিভিশন, যে কোনো আপনাকে ডাকতে দ্বিধা করে না, বরং আপনাকে চায়, আপনি সময় দিতে পারেন না, যদিও আপনি সরকারের প্রতি অনেক বেশি ক্রিটিক্যাল। কিন্তু যখনই আপনি আওয়ামী লীগ সরকারের প্রতি ক্রিটিক্যাল ছিলেন, আমরা বিদেশে বসে আপনাকে পাইতে হইতো, অন্য টেলিভিশন আপনাকে ডাকতে সাহস করতো না। এই একটা স্পষ্ট তফাৎ কিন্তু আছে, এই স্পষ্ট বুঝতাম না। জি, আমি ওটা হয়তো ওটা আমি বুঝতাম না, কিন্তু আমি যেটা বুঝতাম আমি বলি, আমাকে 2-1 ডিজিএফআই থেকে কফি খাওয়ার দাওয়াত দিছে, রাইট, আগের আমলে, বাট আমি যাইনি। আমি বলছি আমার সময় নাই। তারা কিন্তু আমার সঙ্গে অভদ্র আচরণ করে না, ধমকায় নাই, এবং তাই বলে কি ওদেরকে আমি সমর্থন করি? নো,
কোনো বিবেচনাতেই করি না। এবং আমি আবারও তো বললাম যে আমি এই সরকারের চেয়ে ওটাকে ভালো বেটার এটা মনে করার কথা আমি চিন্তাও করি না। কারণ ওই সরকারে এত এত সমস্ত লোক ছিলেন, খোদ সরকার প্রধান থেকে শুরু করে শেখ হাসিনা সম্পর্কে আমি যে সমস্ত কথাবার্তা বলেছি, হাদি হয়তো ভুলে গেছে, হয়তো অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিল, আমার মতো ক্ষুদ্র মানুষের কথা তার খেয়াল করার দরকার নাই। কিন্তু আমি আবারও বলি যে আমি কখনোই তাদেরকে আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতিটা শেখ হাসিনা এবং তার আশেপাশের লোকজন করে দিয়ে গেছেন ভাই। এটা রিয়েলিটি, এটা মানতে আমার কোনো দ্বিধা নাই, আগেও ছিল না এখন। আর আমি টু দ্য পয়েন্ট একটা প্রশ্নের জবাব দিই, যে প্রশ্নের জবাব আপনি কিছুটা দিয়েছেন, সেটা হলো যে শাহবাগের ওই আন্দোলন নিয়ে, ওইটা নিয়ে ওই সময়ে ইনকলাবের যে জিনিসটা হয়েছে, আমি ওইটাকে জার্নালিজম মনে করি না। না ইয়াতে আমার দেশ পত্রিকায় আমি মনে করি আমার দেশ, সরি ইনকলাব তো আমার দেশের, ওটাকে আমি জার্নালিজম এখনো মনে করি না। আমি মনে করি অ্যাক্টিভিজম এবং জার্নালিজম দুটো ডিফারেন্ট জিনিস, টোটালি আলাদা জিনিস একটা। উনি যেটা করেছেন, মাহমুদুর রহমান সাহেব, উনি আসলে সাংবাদিক না তো ভাই, এটা বলে লাভ নাই। আমার একটা প্রশ্ন আছে, কারণ ভাই আপনি আমার দেশের মাহমুদুর রহমান সাহেবের জার্নালিজমকে জার্নালিজম মনে করলেন না, কিন্তু 10 বছর ধরে আমাদের অন্যান্য পত্রপত্রিকা বা সাংবাদিকরা যা করছে তা কি জার্নালিজম ছিল? তারে কি আপনি এত কঠিনভাবে আক্রমণ করছেন, নাম ধরে বলছেন? আমি একটা কথা বলি আপনাকে, কয়েকদিন আগে জনকণ্ঠ দখল হয়ে গেল, কয়েকদিন আগের কথা, দখল হয়ে গেল, আবার চলে আসলো, ওরা আবার আপোষ করে ফেরাইলো। জনকণ্ঠ যখন দখল হলো, আমি দখল হওয়াটাকে কিন্তু আমি সমালোচনা করেছি। আবার পাশাপাশি আমি এটাও বলেছি যে শামীমা খান কিভাবে জনকণ্ঠের সম্পাদক হয়েছেন এটা আমি বুঝতে পারি না, কারণ আমি জনকণ্ঠে সাংবাদিকতা করেছি টানা 12 বছর। কিন্তু কামাল ভাই, এবং শামীমা এখানে একদিনের জন্য ওখানে আসেন নাই, কিন্তু কামাল ভাই হাজবেন্ড মারা যাওয়ার পরে উনি সম্পাদক হন কিভাবে? কিন্তু কামাল ভাই আমি বুঝি না, কামাল ভাই এটা বলতে পারবো না। কামাল ভাই, আতিকুল্লাহ খান মাসুদ কিভাবে সম্পাদক হয়েছেন, জনকণ্ঠের সম্পাদক, সেই প্রশ্ন তো আপনি তুলেন নাই। মাহমুদুর রহমান সাহেবের যে যোগ্যতা আছে, ওটা আমি তুলছি, আতিকুল্লাহ খান মাসুদ তুলেছি, আমি বলি আপনাকে ওটাও আমি তুলেছি, কেন তুলবো না? ওইটা আমি বলি, ওটা আমার একটা লেখা আছে ভাই, আমি রিপোর্টার্স ভয়েস যেটা আছে সেই ডিআরইউ ম্যাগাজিন বের হয়, ওখানে আমি স্পষ্ট করে লিখেছি যে উনি কিভাবে সম্পাদক হলেন, মালিক হিসেবে সম্পাদক হলেন, সবাই তারা মেনে নিছে, তখন আমি জুনিয়র রিপোর্টার, আমি মেনে নিছি, বলেছি আমি ওখানে, এটা কেন বলবো না? বাংলাদেশে তো সবাই, বাংলাদেশে তো সবাই মালিক সম্পাদক। আনার হোসেন মঞ্জু কিভাবে সম্পাদক হলেন ইত্তেফাকের? আচ্ছা, এখানে একটা কথা আছে, কথাটা হলে গেলাম বলি আপনাকে, শাহাবুদ্দিন সাহেবের আইনটা করার আগ পর্যন্ত তো সম্পাদক হইতে কোনো বাধা ছিল না, ওটা তারা আইনগতভাবে পারত। পরবর্তীতে আইনটা অন্যরকম কঠিন হয়েছে, সেই কঠিনে এখন কি হয়, এখন সাংবাদিক হতে হলে ওনারা একটা বাইপাস করে একটা সার্টিফিকেট ম্যানেজ করে কোন একটা আন্ডারগ্রাউন্ড পত্রিকা থেকে, যে এই পত্রিকা উনি এত বছর ধরে সাংবাদিকতা করতেছেন, অতএব উনি সম্পাদক হতে পারবেন, এটা ম্যানেজ করে নেয় তারা সবাই। এবং আমার ধারণা তারা এইভাবেই সম্পাদক হয়েছেন। তবে আমি যেটা বলছিলাম যে তখন ওই মূল পয়েন্ট আছে, তাহলে আবার পরে আবার জবাব দেওয়ার সময় পাবো না, পরে প্রশ্ন উঠবেও না। এটা হলো আমার দেশের ওই হেডলাইন, ওই নিউজটা আমি পড়েছি ভাই, ওইটাতে যেটা ছিল দ্যাট ওয়াজ নট জার্নালিজম, কথা পরিষ্কার। উনি যে প্রেডিক্ট করেছেন, উনি যেভাবে লিখেছেন, ওইটা ছিল অ্যাক্টিভিজম, এবং ওই অ্যাক্টিভিজম মেবি রাইট, মেবি নট রাইট, সেটা অন্য হিসাব, ওই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু ওটা জার্নালিজম না। আমি সেটাই বলেছি যে এটা যদি সাংবাদিকতা হয় তাহলে ভাই আমার অবজারভেশন এটা, আমি কিন্তু আমার ওখান থেকে, কামাল ভাই সাংবাদিকতা তো পৃথিবীতে বহু রকম, আপনি একরকম সাংবাদিক, আমি দুজন ক্লাসেই পড়ছি যেটা বহু রকম আছে, আপনি এটা সাংবাদিকতা না, এটা কেমনে বলবেন মাসুদ ভাই? না, আমি এখনো যেটা, অনেক সাংবাদিকতার ধরন আছে, অনেক সাংবাদিকতার স্কুল আছে, এক এক স্কুলিং এক এক রকম, কোনো সমস্যা নাই। আমি তো আমার স্কুলিংটা নিয়ে বলবো, আমি যেভাবে শিখেছি, আমি যেভাবে ভেবেছি, আমার ভাবনার সঙ্গে যায় না, অত আমি বলছি না। কিন্তু কামাল ভাই, আপনি যদি এই আপনার লিটমাস পেপারে ঘষেন, তাহলে আমেরিকার অর্ধেক টেলিভিশন বাদ পড়ে যাবে, অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে, লন্ডনের অর্ধেক নিউজ পেপার বাদ পড়ে যাবে, ভারতে তো টিকবেই অল্প কয়টা। আমি এমনকি আমি ভারতের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা যেটা বাংলায়, আনন্দবাজার, ওটাকে আমি সাংবাদিকতা মনে করি না, কারণ আমি মনে করার অধিকার, আমার নিজস্ব মতামত আমি কি আমার ফেসবুকে দিতে পারবো না? ওকে, আমার মতামত দিচ্ছি, আপনি কি আরেকটু বলবেন? আবার একটু হাদির কাছে যাইতাম। হাদির, আপনি কি আরেকটু বলবেন, বা নাকি আপনি এখন একটু জনাব হাদির কাছে যাই? জনাব হাদি, আপনি তো বলবেনই, কিন্তু আমি আপনার কথা একটু উদ্ধৃত করি। আমি আপনাকে অনেক লক্ষ্য করি, আপনার বক্তব্যের মধ্যে অনেক ডিরেক্টনেস থাকে। আমি আপনাকে একটু কোট করি। হাদি, আপনি বলছেন যে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না, তাদের হাতে এখন আইফোন,
এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন, মানে এটা কি, মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে, মানে